আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, দিল্লিতে কোয়াড দেশগুলোর বৈঠক হয়ে গেল গত 26শে মে পরশু। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এই জন্য দিল্লিতে এসেছিলেন। কোয়াড বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ তৈরি হয়েছিল ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও সামুদ্রিক চাপের মোকাবিলায় পৃথিবীর 4টি বড় দেশ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত, এই 4টি দেশ একসাথে মিলে তারা চেয়েছিল চীনের এই চাপ, সামুদ্রিক চাপ এবং প্রভাব, তার মোকাবিলায় নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করার জন্য। এটা শুনতে অনেকের কাছে দূরের কূটনীতি মনে হতে পারে, কিন্তু এর ঢেউ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারে শুধু নয়, ইতিমধ্যে পৌঁছে গেছে। কারণ এই বৈঠকে ভারত, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়া তারা বৈঠক শেষে যে ভাষা ব্যবহার করেছে তাদের জয়েন্ট রিড আউটে, তাতে পরিষ্কার তারা ইন্দো প্যাসিফিকে নিরাপত্তা, সমুদ্রপথ, প্রযুক্তি, জ্বালানি আর সাপ্লাই চেন এই সব একসঙ্গে ধরে নতুন এক কৌশল সাজাচ্ছে। আর বাংলাদেশ ঠিক সেই ভূগোলের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে বে অফ বেঙ্গল, চট্টগ্রাম বন্দর, সমুদ্রপথ, ডিজিটাল কানেক্টিভিটি আর আঞ্চলিক ভারসাম্য সবকিছু একসঙ্গে এসে মিশেছে। এই কারণেই আজকের আলোচনার মূল প্রশ্ন হলো দিল্লির কোয়াড বৈঠকের প্রভাব বাংলাদেশের ওপর কি হতে চলেছে। এবং আরেকটু সোজা করে বললে, ঢাকা কি এখন বড় শক্তিগুলোর নতুন টানাপোড়েনের কেন্দ্রে ঢুকে পড়ল? আর এই আলোচনার স্বাভাবিক পরিণতি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যম্ভাবী করে তুলতে পারে বা অনেকটাই করে তুলেছে ইতিমধ্যে, সেই বিষয়টি আলোচনার মধ্যে আনব। প্রথমে খুব সংক্ষেপে বুঝিনি এবারে দিল্লির কোয়াড বৈঠক কি বার্তা দিয়েছে। যৌথ বিবৃতিতে তারা ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিকের কথা বলেছে। সাউথ চায়না সি আর ইস্ট চায়না সিতে চীনের জবরদস্তি আচরণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস বা সমুদ্র সংক্রান্ত সচেতনতা জোরদার করার কথা বলেছে। আর ক্রিটিক্যাল মিনারেলস, যে রেয়ার মিনারেলস যেগুলোকে বলা হয় রেয়ার মেটালস, সেই সিকিওর আন্ডারসি কেবলস, ট্রাস্টেড টেকনোলজি এবং ফিজিতে পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের মতো বাস্তব পদক্ষেপ ঘোষণা করেছে। অর্থাৎ এটা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি আর অবকাঠামো সব মিলিয়ে একটা স্ট্র্যাটেজিক প্যাকেজ নিয়ে এসছে। এখন প্রশ্ন, এই বিবৃতিতে কি বাংলাদেশের নাম আছে? না, বাংলাদেশের নাম নেই, কোথাও নেই। শেখ হাসিনার নাম নেই, বাংলাদেশের নির্বাচন নিয়েও কিছু নেই, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও একটি লাইন নেই। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, কারণ অনেক সময় আমরা রিজিওনাল কম্পিটিশনকে খুব দ্রুত ডোমেস্টিক রেজিম চেঞ্জ গল্পে নিয়ে চলে যাই, এবং নথিভুক্ত তথ্য বলছে কোয়াডের প্রকাশ্য অবস্থান এখনো বাংলাদেশ স্পেসিফিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং নয়, বরং একটা বিশদভাবে ওয়াইডার ইন্দো প্যাসিফিক ব্যালেন্সের কথা এখানে বলা হয়েছে। তাহলে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? কেন বাংলাদেশকে এই আলোচনায় নিয়ে এলাম? কারণ বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায়
যেখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ, বন্দর সংযোগ, জাহাজ চলাচল আর কানেক্টিভিটি, যোগাযোগের রাজনীতি সব একসঙ্গে ধরা পড়ে। কোয়াড যখন মেরিটাইম অ্যাওয়ারনেস, সি লেন সিকিউরিটি, আন্ডার সি কেবল রেজিলিয়েন্স আর ট্রাস্টেড ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে, তখন তার প্রভাব বাংলাদেশের মতো উপকূলীয় ও বাণিজ্য নির্ভর দেশের উপর পড়বে, এটা বলাই যায়, তাই নয় কি? আপনি বলুন। এখন আসি সেই জায়গায় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশ কি ধীরে ধীরে চায়না পাকিস্তান অরবিটের দিকে ঠেলে যাচ্ছে, চলে যাচ্ছে? এই প্রশ্নের পেছনে কারণ আছে। কারণটা কি? 2025 সালের জুন মাসে কুনমিং, চীনের, সেখানে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের একটা ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। কে ছিলেন সেখানে? ছিলেন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, তিনি ছিলেন সেখানে। সেই বৈঠকে ট্রেড, ইনভেস্টমেন্ট, এগ্রিকালচার, ডিজিটাল ইকোনমি, মেরিন ইস্যুজ, কানেক্টিভিটি, ডেভেলপমেন্ট, কোঅপারেশন, এই সব নিয়ে কাজ এগুনোর কথা বলা হয়েছিল। বৈঠকের পর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, এই ট্রাইল্যাটারাল ফ্রেমওয়ার্ক যেটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে করছে, সেটা ট্রেড, কানেক্টিভিটি এবং ডেভেলপমেন্টের জন্য আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ তিনটে দেশ মিলে একটা যেন গোষ্ঠী তৈরি করলো। এখানে অনেক পর্যবেক্ষক স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছিলেন সেদিন, যে এটা কি তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন এক অ্যালাইনমেন্টের শুরু হলো, নতুন এক জোট শুরু হলো? ভারতের প্রতিক্রিয়া ছিল ভীষণভাবেই নেগেটিভ। আমেরিকাও খুশি হয়নি এবং সেই প্রতিক্রিয়া দেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি বলে দেয় যে কুনমিং ট্রাইল্যাটারাল কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নয়, এটা কোনো জোট নয়, এটি কারো বিরুদ্ধে কোনো দল গঠন নয় এবং এতে কোনো ব্লক ফরমেশনের প্রশ্ন নেই। অর্থাৎ তারা কোনো জোট গঠন করছেন না। বাংলাদেশ সরকারের মনে যাই থাক, অন্তত প্রকাশ্যে তারা বলতে বাধ্য হয়েছিল যে তারা চায়না পাকিস্তান ক্যাম্পে ঢুকে পড়েনি। তারা ইস্যু বেসড, অর্থাৎ বিষয় ভিত্তিক এনগেজমেন্ট করছে এই মাত্র। এই জায়গাতেই কোয়াডের দুশ্চিন্তার আসল রূপটা বোঝা দরকার। কোয়াডের উদ্বেগ সম্ভবত এটা নয় যে বাংলাদেশে অমুক দল, বিএনপি থাকবে না জামাত থাকবে, এগুলো নয়। বরং বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি এমন এক কৌশলগত রাস্তায় হাঁটছে যেখানে বেজিং এবং ইসলামাবাদের সঙ্গে কোঅর্ডিনেশন ধীরে ধীরে ইকোনমিক কন্ট্যাক্ট, অর্থনৈতিক যোগাযোগ থেকে সিকিউরিটি রেলিভেন্ট অ্যালাইনমেন্ট, অর্থাৎ সিকিউরিটির গড়ার একটা জোটে তৈরি হচ্ছে? শেখ হাসিনার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেভাবে সম্পর্ক গভীর করার কাজ শুরু হয়েছে, তাতে কোয়াড দেশগুলোর চোখ কিন্তু কপালে উঠেছে, কারণ তারা জানে যে এই জোটের মধ্যে রয়েছে চীন, আর চীনকে আটকাবার জন্যই কোয়াডের তৈরি। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও প্রতিনিধি দল বিনিময়ের বহু ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য আমি বলছি। অতি সম্প্রতি এই মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল সঈদ আসিম মুনির তারা ঢাকা সফর করেছেন। এছাড়া আগস্ট 2025-এ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার দ্বিপাক্ষিক সফরে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই ছিল প্রথম বাংলাদেশ সফর। নভেম্বর 2025-এ পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিনি বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের সেনাপ্রধান ও নৌবাহিনীর প্রধানের সাথে
বৈঠক করেন। একইভাবে বাংলাদেশ থেকেও পাকিস্তান সফরের একাধিক ঘটনা ঘটেছে। 2026-এর মে মাসে বাংলাদেশের সিভিল সার্ভিসের 12 জন গরিব কর্মকর্তা একটি প্রতিনিধি দল 2 সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফর করেছে। আগে এবং এছাড়া যে তাদের নতুন সিভিল সার্ভিসের যারা আসছেন তাদেরও পাকিস্তানের ট্রেনিং দেয়া হচ্ছে। আগে এই ট্রেনিং নিত তারা বাংলাদেশ সিভিল সার্ভিস ভারতে আসতো এই ট্রেনিং নিতে। সেই পরম্পরা এবার ভেঙে দিল বাংলাদেশ। জানুয়ারি 2026-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তিনি পাকিস্তান সফর করেন এবং সেখানে তাদের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেপ্টেম্বর 2025 বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নতুন করে দ্বিপাক্ষিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই সমস্ত সফরগুলো হয়েছে। একইভাবে বাংলাদেশের নেতা মন্ত্রী সেনা বিভাগের বড় কর্তারা প্রায় নিয়ম করে চীন সফরে গেছেন, পাকিস্তান সফরে গেছেন। চীন থেকেও নানান ডেলিগেশন নিয়মিত এসেছে বাংলাদেশে। বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করেছে। JF-17 থান্ডার হলো চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি একক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের বহুমুখী যুদ্ধ বিমান যার মাল্টি রোল আছে। পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্স প্যাক এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তারা দুজনে মিলে এই বিমান তৈরি করেছে। এই বিমানের ব্লক 3 যে মডেল সেটি সর্বাধুনিক। সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সহযোগিতার অংশ হিসেবে অত্যাধুনিক JF-17 ব্লক 3 এর কমব্যাট সিমুলেটর হস্তান্তরের খবর আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় সূত্র থেকেও এসেছে। প্রশ্ন উঠেছে, ভারতের পেটের মধ্যে থাকা 3 দিক ভারত দিয়ে ঘেরা গরিব দেশ বাংলাদেশের এই বিপুল যুদ্ধ প্রস্তুতি কার বিরুদ্ধে? অবশ্যম্ভাবী নামটা উঠে আসে ভারত। তারা ছাড়া একটা আছে আরাকান সেনাবাহিনী। এইটাই তো মুখে তাই যতই অস্বীকার করুক বাংলাদেশ, চীন আর পাকিস্তানের সঙ্গে মিলে একটা জোট তৈরির পরিকল্পনায় যে সিরিয়াসলি তার বর্তমান শাসকদের মধ্যে আছে, ঘটনা প্রবাহ কিন্তু স্পষ্ট তার ইঙ্গিত দেয়। নইলে গরিবের ঘোড়া রোগের মতো JF-17 যুদ্ধ বিমান কেনা কেন বাংলাদেশের? কোয়াড নিজেই তার বিবৃতিতে ইকোনমিক কোয়েরশন, আরবিট্রারি এক্সপোর্ট রেস্ট্রিকশনস, ক্রিটিক্যাল মিনারেল ডিপেন্ডেন্স এবং ট্রাস্টেড কানেক্টিভিটির কথা তুলেছে। মানে তারা এখন ইনফ্লুয়েন্সের কম্পিটিশনকে খুব বিস্তৃত চোখে দেখছে। একটু পেছন ফিরে গেলে বিষয়টা আরো পরিষ্কার হয়। 2021 সালে তখন শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশকে কোয়াডে যোগ দেয়া নিয়ে প্রকাশ্যে সতর্ক করেছিলেন। বলেছিলেন এতে 2 দেশের সম্পর্কে বড় ক্ষতি হতে পারে। বাংলাদেশের শেখ হাসিনা তখন জবাব দিয়েছিলেন, তারা স্বাধীন ও সার্বভৌম দেশ, নিজেদের পররাষ্ট্রনীতি তারা নিজেরাই ঠিক করবে। এই পুরনো ঘটনা দেখায় বেজিং বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, আর কোয়াড সংক্রান্ত যে কোনো অগ্রগতি ঢাকাকে ঘিরে সংবেদনশীলতা তৈরি করতে পারে। আর এখানেই আসে বাংলাদেশের বর্তমান সরকারকে বদলের প্রশ্ন। কারণ এদের নিয়ত ঠিক নেই, এরা বিশ্বাসযোগ্য নয়, বিশেষ করে ভারতের কাছে। আর মনে রাখা ভালো যে ভারত এখন কোয়াডের চোখ, এবং ভারতের চোখ দিয়ে কোয়াড দেখবে এই অঞ্চলের ভূ রাজনীতি। সুতরাং বাংলাদেশের ওপর কোয়াড বৈঠকের প্রভাব সরাসরি
আজ সিদ্ধান্ত এবং কাল সরকার বদল এই ধরনের নয়, প্রভাবটা বরং 3 ধাপে আসবে। প্রথম ধাপ হচ্ছে স্ট্র্যাটেজিক সিগন্যালিং। বাংলাদেশকে বুঝতে হবে ইন্দো প্যাসিফিক এখন কেবল বড় শক্তির ভাষণ নয়, এখানে পোর্টস, কেবলস, শিপিং লেন্স, মিনারেলস আর স্ট্যান্ডার্ডস এর লড়াইও চলছে। দ্বিতীয় ধাপ ডিপ্লোম্যাটিক প্রেসার। ঢাকাকে বারবার জিজ্ঞেস করা হবে, ঢাকার ওপর নজর রাখা হবে সে ব্যালেন্সিং করছে নাকি কোয়াইটলি একেবারে নীরবে একপাশে সরে যাচ্ছে চীন পাকিস্তানের দিকে। তৃতীয় ধাপ পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন। বাংলাদেশের ভেতরের প্রতিটি বড় কূটনৈতিক পদক্ষেপকে বাইরের শক্তিগুলো, এই শক্তিগুলো নিজেদের লেন্স দিয়ে পড়বে। আর এখানেও মুখ্য লেন্স কার চোখে? ভারতের। এখন আসি আলোচনার সবচেয়ে বিতর্কিত অংশে। শেখ হাসিনাকে ফেরানো আর নতুন নির্বাচন আয়োজনের কথা কি সত্যি কোয়াড ভাবছে? উপস্থিত নথিপত্র এবং যৌথ বিবৃতি থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। দিল্লির কোয়াড যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনা, রেজিম চেঞ্জ বা ঢাকার ভেতরের পাওয়ার ট্রানজিশন কোনোটাই নেই। তবে এটা সরাসরি নেই, তাই এটাকে প্রমাণিত কূটনৈতিক পরিকল্পনা হিসেবে এই মুহূর্তে বলা ঠিক হবে না। তাহলে কেন এমন কথা উঠছে? কারণ দক্ষিণ এশিয়ার পলিটিক্সে একটি বিষয় সব সময় কাজ করে, যে দেশ বড় শক্তির প্রতিযোগিতার মাঝখানে পড়ে তার ডোমেস্টিক পলিটিক্সও ইন্টারন্যাশনাল ইন্টারপ্রিটেশনের অংশ হয়ে যায়। বাংলাদেশে যদি ভিজিবলি দৃশ্যত চীন পাকিস্তানের কোঅর্ডিনেশনের দিকে বাংলাদেশ যদি এগোয় জোটের দিকে, তাহলে ইন্ডিয়া উদ্বিগ্ন হবে আর কোয়াড ঘনিষ্ঠ শক্তিগুলো ঢাকার স্ট্র্যাটেজিক ডিরেকশন নিয়ে প্রশ্ন তুলবে। এটি রিজিওনাল লজিক থেকে স্পষ্ট বোঝা যায়। কিন্তু সেই উদ্বেগের রাজনৈতিক অনুবাদ সবসময় অমুককে ফিরিয়ে আনো হয় না, অনেক সময় তা হয় ব্যালেন্স করো, অন্তত এক্সক্লুসিভ অ্যালাইনমেন্টে যেও না, বা একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া খোলা রাখো। এই গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া খোলা রাখার কারণেই বাংলাদেশের মূল শব্দটি হলো বাংলাদেশের জন্য লেজিটিমেসি। কিন্তু তার চেয়েও বড় শব্দ হলো ব্যালেন্সিং। ঢাকা যদি একদিকে বলে চায়না পাকিস্তান ট্রাইল্যাটারাল শুধু ইকোনমিক্সের জন্য, আর অন্যদিকে বাস্তবে কানেক্টিভিটি, ডিজিটাল কোঅপারেশন, মেরিটাইম কন্ট্যাক্ট ও পলিটিক্যাল সিগন্যালিং ক্রমশ গভীর হতে থাকে, তাহলে সন্দেহ বাড়লে অ্যাকশন হবে। আর এই জায়গায় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। দিল্লির কোয়াড বৈঠক ভারতকে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি আর্কিটেকচারের একটি সেন্ট্রাল কোঅর্ডিনেটর হিসেবে তুলে ধরেছে। বিশেষ করে ইন্ডিয়ান ওশান রিজিয়নে মেরিটাইম ইনফরমেশন শেয়ারিং এবং অপারেশনাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে তো অবশ্যই। অর্থাৎ বাংলাদেশের চারপাশে সমুদ্র ভিত্তিক ভূ রাজনীতি এখন আরো ঘনভাবে ভারতের নিরাপত্তা চিন্তার সঙ্গে জুড়ে যাচ্ছে। ভারতের প্রভাব গভীরতর হচ্ছে, ফলে ঢাকার যে কোনো বড় স্ট্র্যাটেজিক শিফট, বিশেষ করে বন্দর, কেবল, মেরিটাইম অ্যাক্সেস বা চায়না লিঙ্কড ইনফ্রাস্ট্রাকচার, ওই যে বলছে না তিস্তা বন্দর তৈরি করবে, ওই লালমনিরহাটের বিমানবন্দর নতুন করে তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, সবগুলো কেবল কিন্তু ইকোনমিক ফাইল থাকবে না, সেটা হয়ে যাবে জিওপলিটিক্যাল ফাইলের একটা অংশ। সব মিলিয়ে ছবিটা এমন, দিল্লির কোয়াড বৈঠক বাংলাদেশের বিরুদ্ধে কোনো ঘোষিত পদক্ষেপ নেয়নি, কিন্তু এই বৈঠক এমন এক স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট তৈরি করেছে যেখানে বাংলাদেশের প্রতিটি বড় বিদেশ নীতি পদক্ষেপ এখন আরো বেশি নজরে রাখা হবে, স্ক্রুটিনাইজ করা হবে। চায়না পাকিস্তানের সঙ্গে ঢাকার যোগাযোগ যত বাড়বে ততই কোয়াড ঘনিষ্ঠ মহলে প্রশ্ন উঠবে,
বাংলাদেশ ব্যালেন্সিং করছে নাকি সরে যাচ্ছে ওই জোটের দিকে। সোজা ভাষায় শেষ কথা হলো, কোয়াডের নজর থাকবে বাংলাদেশের শাসকদের ওপর। এখনো পর্যন্ত সেই নজরে মোহাম্মদ ইউনূস ফেল করেছেন, তারেক রহমানও ফেল করতে করছেন। তারা স্পষ্ট ঝুঁকে পড়েছে চীন পাকিস্তানের দিকে, আর সেজন্যই উঠে আসছে তাদের বদলের, চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা, রেজিম চেঞ্জের সম্ভাবনা। মোহাম্মদ ইউনূস এই রেজিম চেঞ্জের সম্ভাবনায় চলে গেছেন। তিনি এসেছেন তারেক রহমান, ভারত তাকে সমর্থন দিয়েছিল, কিন্তু তারেক রহমান এখন কি বলবো, তার কথা রাখছেন না। তিনিও ব্যর্থ হচ্ছেন, কোয়াড তাকে বিশ্বাসযোগ্য মনে করছে না অবধারিতভাবে। তাই উঠে আসছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার অপশন। তার প্রত্যাবর্তনের সম্ভাবনা এতটা উজ্জ্বল হয়ে উঠছে প্রতিদিন এখন এই একটি কারণে। এসব কথা যে জোরে সরে উঠেছে এমন নয়, কিন্তু দিল্লির বৈঠকের পর থেকে এটুকু পরিষ্কার, ঢাকাকে এখন আগের চেয়ে অনেক বেশি হিসেব কষে হাঁটতে হবে। তারেক রহমানকে সাবধান হতে হবে। হাসিনার প্রত্যাবর্তন আসন্ন, ততদিন ভয় নেই তারকের। তিনি ফিরে যাবেন শেখ হাসিনা, তবে খেলা জমে উঠবে তার ফিরে যাওয়ার পর। একটু ভুলচুক করলেই হবে নতুন করে নির্বাচন, আর নির্বাচন হলে কে হবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী আমি বলবো না, আপনারাই বলুন। প্রিয় দর্শক, কমেন্ট করে জানান আপনার মতামত।